এই ইজহান যদি আমাকে জড়িয়ে ধরে আমার জীবন তো শেষ। তার উপর বাসরাতে কি করবে? ও আল্লাহ, এই লুচ্চার হাত থেকে আমাকে বাঁচাও। অনুজা, শেষবারের মতো বলছি, কবুল বল আর রেজিস্ট্রি পেপারে সাইন কর, নইলে কিন্তু আমি থাপড়িয়ে গাল লাল করে দেব। অসভ্য মেয়ে। ষোড়শী অনুজা মায়ের অগ্নিঝরা ক্রোধান্বিত কণ্ঠ মুখ ফুটে না কবুল বলো আর না রেজিস্ট্রি পেপারে সাইন করলো। অনুজার নির্লিপ্ত ভাব দেখে আইরিন রহমান হুঙ্কার দিয়ে উঠলেন। পূর্বে নাই গমগমে কণ্ঠে বললেন, অনুজা কবুল বল বলছি, তোকে কিন্তু আমি মেরেই ফেলবো। পরিবারের মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করে শান্তি পাসনি, এখন আবার নতুন নাটক শুরু করেছিস। অনুজা এবার ড্রয়িং রুমে বসা বাকি প্রাণীগুলোর দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার সাথে ইজহান ভাইয়ের কোনোরূপ প্রেমের সম্পর্ক নেই। তাহলে আমি কেন মিথ্যে দায়ে এ বিয়ে করতে যাব? প্রশ্নের তীরটা এবার ড্রয়িং রুমের এক কোণায় অবলার মতো বসে থাকা ইজানের দিকে ছুঁড়ে মারা হলো। কিছুক্ষণ আগেই সে তার বাবার হাতে শক্ত দুখানা চড় খেয়ে আপাতত থম মেরে বসে আছে। ইজান নড়েচড়ে উঠল। কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে ইজানের আব্বা রমিজউদ্দিন গম্ভীর গলায় বলতে শুরু করলেন, ওর কাছে কিছু শুনতে হবে না, চুলগুলো এমনি পাকেনি। আমাদের কি চোখ নেই? তোমাদের বয়স কম মানছে, কিন্তু পরিবারের কাছে সম্পর্কে কথা বললে তোমাদের মেরে ফেলতাম। কোন সাহসে পালাতে গিয়েছিলে বলো? আর একটি কথা হবে না, কোন শোনাশুনির প্রয়োজন নেই। এখনই এই মুহূর্তে বিয়ে হবে, এটাই ফাইনাল কথা। ইজানের মা মিনমিনিয়ে কিছু বলতে নিলে রমিজউদ্দিন বাজকাই কণ্ঠে বলে উঠলেন, থামো তুমি, একটি কথাও বলবে না। ছেলে মানুষ করতে পারোনি, আবার কথা বলছো। আব্বা, আপনি আম্মাকে এইভাবে অপমান করতে পারেন না। দোষ না করে দোষী সাব্যস্ত করছেন, মেনে নিতে বাধ্য হচ্ছি, কিন্তু আম্মার অপমান আমি এক বিন্দু মানতে রাজি নই। ইজানের দৃঢ় কণ্ঠস্বর। অবস্থা বেগতিক দেখে ইজানের মা ফাতিমা বেগম ছেলের হাত চেপে ধরলেন, ইশারায় বোঝালেন চুপ থাকতে। এরপর এক প্রকার সিনেমেটিকভাবে ইজান অনুজার বিয়েটা হয়ে গেল। দুই পরিবার নিজেদের সম্মান বাঁচাতে বিয়েটা তো দিয়ে দিল, কিন্তু অল্প বয়সী ছেলে মেয়ে দুটোর মনের অবস্থা কিছু আন্দাজ করতে পেরেছিল তারা? নীরবতা ভেঙে এক এক করে ড্রয়িং রুম ছাড়তে লাগলো সবাই। অনুজা নীরব নিথর হয়ে বসে রইল। বয়সটা তার কম হলেও স্বপ্ন তার আকাশ ছোঁয়া। ছোট্ট মনে কত শত স্বপ্নরা দানা বাঁধে। অনুজা নিজের সাথে হওয়া অন্যায় ও স্বপ্নগুলোর অপমৃত্যু চোখের সামনে দেখতে পারছিল। ডুকরে কেঁদে উঠল সে। এমন সময় হাতের টান পড়ল। হাত টানের উৎস খুঁজতে গিয়ে আবিষ্কার করলো ইজানের রাগে লালিমায় চেয়ে যাওয়া পুরুষালী মুখখানা। অনুজা কিছু বলার আগেই ইজান বলল, চলো এখন, আমার বিয়ে করা বউ এই বাড়িতে কেন থাকবে? অনুজাকে এক প্রকার টেনে দাঁড় করালো। সবাইকে অবাক করে দিয়ে ইজান অনুজার হাত ধরে চলতে শুরু করলো। আইরিন রহমান বাদ সাধলেন, বলেন, তুমি নিজেই তো থাকো বাপের আশ্রয়, ওকে নিয়ে খাওয়াবে পড়াবে কি? বিয়ে হয়েছে তাতে কি? অনুজা আমাদের সাথেই থাকুক, তুমি নিজের পায়ে দাঁড়াও, তারপর ওকে নিয়ে যেও, আমরা আটকাতে আসবো না। ইজান প্রত্যুত্তরে বলল, মাফ করবেন আন্টি, সামান্য ভুল বোঝাবুঝির জন্য যেভাবে আমাদের কোরবানি করলেন তাতে এই কথা আপনাদের মুখে মানায় না। ওকে চালানোর মতো টাকা আমি ঠিকই উপার্জন করে ফেলবো ইনশাআল্লাহ। অনুজা আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকবে না। চলো অনু। গটগট করে অনুজাকে নিয়ে বেরিয়ে গেল ইজান। রমিজউদ্দিন অনুজার মায়ের উদ্দেশ্যে বলেন, ভাবি সাহেবা, আপনি কিছু চিন্তা করবেন না, আমাকে আল্লাহ কম দেননি, অনুজার কোনো সমস্যা হবে না। তবে আমরা চলি, ঝামেলা তো মিটমাট হলো। এই চলো সবাই। আইরিন রহমান নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। এক হাতে মানুষ করা আদরের মেয়েটি কেমন মুহূর্তের মধ্যেই পর হয়ে গেল। রমিজউদ্দিন তার পরিবারের সবাইকে নিয়ে চলে গেলেন। বাকি থাকলো আইরিন রহমানের ছোট ভাই, ভাইয়ের বউ আর বড় ননাস। সবাই আইরিন রহমানকে সান্ত্বনার বাণী শুনিয়ে নিজেদের গন্তব্যে বেরিয়ে পড়লেন। কাজ ফেলে হঠাৎ জরুরি ফোন করলে তারা ছুটে এসেছেন। বসার সময়টুকু আর দেরি করলেন না, এক এক করে সবাই বেরিয়ে পড়লেন। আইরিন রহমান ধপ করে সোফায় বসে পড়লেন। চিবুক গড়িয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বারংবার মনের মধ্যে খচখচ করছে, রাগের বশে ভুল করে ফেললেন নাকি? নিকষ কালো আধারিতে নগরী ঢেকে রয়েছে। প্রকৃতি জানান দিচ্ছে বেশ রাত হয়েছে। ইজান অনুজাকে নিয়ে 5 তলার নির্দিষ্ট ফ্ল্যাটে এসে থামল।
কলিং বেল বাজতেই ওপাশ থেকে দরজা খুলে দেওয়া হলো। বাসে ঢুকে কোনো দিকে না থেকে সোজা অনুজাকে নিয়ে নিজের রুমে চলে গেল। বাসে শুধুমাত্র হেল্পিং হ্যান্ড জামিলার মা ছিলেন। ইজানের অপ্রত্যাশিত কর্মকাণ্ডে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এক এক করে রমিজউদ্দিন স্ত্রী ফাতেমা বেগমও চলে এলেন। জামিলার মা এক প্রকার ঘরের মধ্যেই শুধালেন। আফাকো ইজহান আব্বা এই রাত বিরাইতে অনুজা মামুনিরে নিয়ে আইসে কেন? কেমনে গট গট করে যুবতী মাইয়াডারে নিয়ে রুমের মধ্যে ঢুকলো? কিছু কি হয়েছে আফা? জামিলার মা কাজের কর্মে নিপুণ হলেও বদ অভ্যাস হচ্ছে ঘন কথা বলেন। একই সাথে অনেকগুলো প্রশ্ন বাক্য জুড়ে দেন। ফাতিমা বেগম দীর্ঘশ্বাস চালেন। পাশ থেকে রমিজউদ্দিন গম্ভীর কণ্ঠে বলেন, ওদের বিয়ে দেওয়া হয়েছে। অনুজা ইজানের বিয়ে করা বউ। ও আল্লাহ, তাই নাকি? জামিলার মা মৃদু আর্তনাদ করে উঠলেন। ফাতিমা, আমার জন্য কড়া লিকার দিয়ে 1 কাপ চা করে নিয়ে আসো তো। রাতের খাবার রেডি করো। তোমার গুণধর ছেলে আবার কি করেছে আল্লাহ জানেন। ছেলে পেলে জন্ম দিয়েও শাস্তি নেই। রমিজউদ্দিন স্ত্রীর প্রতি হুকুম তামিল করে নিজেদের বেডরুমের দিকে এগোলেন। বিধ্বস্ত লাগছে তাকে। রমিজউদ্দিনের প্রস্থানের সাথে সাথে জামিলার মা ফের প্রশ্ন করলেন, আফা, কোনো সমস্যা হয়েছে নাকি? ভাইজান রে কেমন বেজার লাগতেছে? প্রখর জ্ঞান সম্পন্ন লোকটা মাঝে মধ্যে এমন বোকার মতো কাজ কিভাবে করে আমি বুঝি না। এত বছরও মানুষটাকে পুরোপুরি বুঝে উঠতে পারলাম না। ফাতিমা বেগম দীর্ঘশ্বাস চালেন। স্বামীর জেদের বশে নেওয়া সিদ্ধান্তে তিনি মোটেও খুশি নন। দুটো অল্প বয়সী ছেলেমেয়ের জীবনে যে ঝড় তুললেন, এক ক্ষতিপূরণ কোথায়? জামিলার মা, তোমার ভাইজানের জন্য চা বসাও। একটু পায়েস করতে পারবে? সাথে একটু গোস্ত ভুনা। রাতে হালকা খাবার খাই, কিন্তু মেয়েটা সবে আমার বাড়িতে বড় হয়ে এসেছে। মাছের ঝোল দিয়ে তো আর ভাত দিতে পারি না। আমি ওদিকটাই যাই। জামিলার মা প্রতি উত্তরে বলেন, আচ্ছা আপা, একটু সময় লাগবো। আচ্ছা, তাড়াতাড়ি করিও। অনুজা। ফাতিমা বেগমের কণ্ঠস্বরে নড়েচড়ে উঠল অনুজা। খাটের এক কোণায় পা গুটিয়ে বসেছিল। ফাতিমা বেগম নিজেই এগিয়ে গেলেন, অনুজার পাশে বসলেন, চারপাশে চোখ বুলিয়ে শুধালেন, ইজহানকে দেখতে পারছি না যে, কোথায় ও? অনুজা নিজের ভাবনার জগতে এতটাই মগ্ন ছিল যে ইজহান নামক প্রাণীটার কথা খানিক সময়ের জন্য মস্তিষ্ক থেকে দূর করে ফেলেছিল। তাকে রুমে রেখে মানুষটা কোথায় গিয়েছে অনুজার জানা নেই। আন্দাজে বলল, ওয়াশরুমে বোধহয়। অনুজার মাথায় হাত বুলিয়ে দিলেন ফাতিমা বেগম। মমতা নিয়ে বলেন, শোনো মা, আর কেউ না জানুক, আমি তো জানি আমার ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। অন্তত প্রেমের তো নয়। এমন কিছু হলে সে নিশ্চয়ই আমাকে অথবা তার বোনকে জানাতো। কিন্তু ওর বাবার মাঝে মধ্যে হুটহাট নেওয়া সিদ্ধান্তে বড় বিড়ম্বনায় পড়তে হয় আমাকে। বহু বছরের সংসার আমার। মানুষটার কথার উপর কখনো কথা বলিনি, কিন্তু আমার ছেলের জীবন নিয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন স্বপ্নেও ভাবিনি মা। তোমাকে আমার খুবই পছন্দ, কিন্তু এমন হুটহাট নেওয়ার সিদ্ধান্তে আমি মোটেও খুশি নই। কী থেকে কি হয়ে গেল, তবে যা হওয়ার তা তো হয়েছেই, বদলানো তো যাবে না। তুমি খুব ছোট, তবুও বলতে বাধ্য হচ্ছি, একটু একটু করে মন থেকে মানতে শিখো। একদিন সব জটিলতা সরল হয়ে ধরা দিবে। আমাকে ভয় পেও না, আমার থেকে সব রকম সাহায্য পাবে, বুঝলে? অনুজা মাথা নাড়ল। কতটা সময় পরে মমতা নিয়ে তার সাথে কেউ কথা বলল। অশ্রু গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। ফাতিমা বেগম অনুজার মনের অবস্থা বুঝতে পারলেন, বলেন, মায়ের উপর রাগ করিও না মা। তোমার বাবা গত হওয়ার পর থেকে একা হাতে সামলাচ্ছে। মেয়ে মানুষ, তিনি অপ্রত্যাশিত ঘটনা মেনে নিতে পারেননি। তোমার মা কেমন তুমি তো জানো, তাই না? অনুজা ধরা গলায় বলল, আম্মুর কি আমাকে বোঝা উচিত ছিল না? লোকের কথায় কেন কান দিলেন? এমনটা না করলেও পারতেন আম্মু। আমাকে সব থেকে বেশি বোঝা মানুষটা আজ আমাকে সবচেয়ে অবিশ্বাস করলেন। এটা কি ঠিক হলো? ফাতিমা বেগম জবাব দিতে পারলেন না। অনুজার মনের অবস্থা তিনি বুঝছেন, কে কতটা সঠিক সেটাও তিনি জানেন। তবুও কাউকে দোষারোপ করতেও পারছেন না, শুধু অনুজার মাথায় হাত বুলিয়ে দিলেন। ইজহান ওয়াশরুম থেকে বেরোতেই ফাতিমা বেগম বলেন, হাত মুখ মুছে খেতে চলো, রাত তো অনেক হলো, খাওয়া দাওয়া করতে হবে তো। তোমার কি মনে হয় আমার ভাত খাওয়ার মতো মুড আছে?
ওয়াশরুমে যাওয়ার মুড থাকলে খাওয়ার মুডও নিশ্চয়ই থাকবে। আমি কোনো কথা শুনবো না। বাপের কথা শুনতে পারলে আর আমার কথা শুনবে না? ইজানের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, মুখে পড়ল না। ফাতেমা বেগম রাতে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন অনুজাকে, যত্ন করে নিজের একটা শাড়ি পরিয়ে দিলেন। অনুজা কেমন কলের পুতুলের মতো অনুসরণ করছে ফাতেমা বেগমকে। স্বাভাবিক জ্ঞান বুদ্ধি তার সাময়িক সময়ের জন্য শীতকালীন ছুটিতে বেড়াতে গিয়েছে। কি করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। শোবার সময় ফাতেমা বেগম ইজানকে ইতস্তত করে বললেন, বলছি অনুজাকে আমার কাছে রেখে দিই। হঠাৎ করে বিয়ে হয়েছে, ছোট মানুষ, ঝামেলার দরকার নেই। তুই বরং হাত পা ছড়িয়ে আরাম করে ঘুমা। অনুজা আমার কাছে ঘুমাবে। ইজান অনুজার দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, তা কেন আম্মা? বিয়ে দেওয়ার সময় মনে পড়েনি ও ছোট? 22-এর যুবক আমি, বউ নিয়ে দিব্যি ঘুমাতে পারবো, কোনো সমস্যা হবে না, তুমি ঘুমাতে যাও। ছেলের লাগাম ছাড়ার কথায় ফাতিমা বেগম লজ্জা পেলেন, তবুও শেষবারের মতো নিরুপায় হয়ে বলেন, মেয়েটা ছোট বাবা। তখন মনে ছিল না? বিয়ে যখন হয়েছে বউ নিয়ে কি করব না করব সবটাই আমার বিবেচনা। তোমার ঘুমানো উচিত। গুড নাইট আম্মা। ইজান তার কথার সমাপ্তি ঘটিয়ে দরজা বন্ধ করে দিল। শাড়ি পরিহিতা অনুজার দিকে তাকিয়ে বলল, সালাম করো। বাসর ঘরে বরকে সালাম করতে জানিস না? অনুজা চুপচাপ দাঁড়িয়ে রইল। ইজান ফের বলল, আচ্ছা যা, সালাম করতে হবে না, চল এবার। অনুজা বিস্ময় নিয়ে শুধালো, কোথায় যাব? ইজানের জবাবে বলল, কোথায় আবার? বাসর করতে হবে না? 22-এ বিয়ে করেছি, 23-এ বাবা হব, তবেই না জীবন ফুটফুটে সুন্দর হবে। অনুজা বড় বড় চোখে ইজানের দিকে তাকিয়ে আছে। তার চিনতে কষ্ট হচ্ছে, এই কি তার চেনা ইজান ভাই? অনুজা উপায়ন্তর না দেখে শব্দ করে কেঁদে উঠল। অনুজার হেঁচকি তুলে কান্নার শব্দে যে কোনো সময় ফাতেমা বেগম চলে আসতে পারেন। ইজানের এই মুহূর্তে নিজের মাথায় নিজেরই বাঁশ দিয়ে আঘাত করতে মন চাচ্ছে। মেয়ে মানুষ এমন হয় কেন? পরিচিত কণ্ঠস্বরের উত্তেজিত আওয়াজে অনুজার নিদ্রা ভঙ্গ হলো। সম্ভবত ড্রয়িং রুম থেকে উঁচু আওয়াজের কথোপকথন ভেসে আসছে। সদ্য ঘুম ভাঙ্গা তখনই ঠিক বুঝে উঠতে পারছিল না কার কণ্ঠস্বর। কিছুটা চেনা চেনা লাগছে বটে, এর আগেও এমন কণ্ঠে কথা শুনেছে সে। অনুজা চোখ বন্ধ করে ভাবতে লাগলো কে। তাৎক্ষণিক মনে পড়ে গেল ইজানের বড় বোন মুশফিকা নয়তো। উচ্চ আওয়াজের কারণ বুঝতে সময় লাগলো না অনুজার। হঠাৎ করে একমাত্র ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ায় নিশ্চয়ই তিনি এত উত্তেজিত। অনুজা দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনটা কয়েক ঘন্টার মধ্যে কেমন অপ্রত্যাশিতভাবে বদলে গেল। হাতির শরীর বানিয়েছিস, এত ওজন কেন তোর? দেখি সর, হাত পা আমার পাউডার হয়ে গেল। ইজানের কথাই অনুজা তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসল। ঘুম ভাঙার পর নিজেকে উষ্ণতার মাঝে আবিষ্কার করে পুনরায় চোখ বন্ধ করে নিয়েছিল। সে বুঝে উঠতে পারেনি সে আসলে ইজানের বুকে, মাথায় ও গায়ের উপর পা উঠিয়ে ঘুমিয়েছিল। সেসব কথা ভাবতেই লজ্জায় অনুজার সাত আসমান নিচে ধসে পড়তে মন চাইছে। কি ভাবলো ইজান? অনুজার লজ্জারাঙা মুখখানা দেখে ইজান দুষ্টু হেসে পুনরায় বলল, কি খাস তুই? প্রতিদিন সকালে কয়টা পরোটা খাস? দুপুরে কয় প্লেট ভাত খাস বলতো? আমাকেও তো খেতে হবে। হাতির মতো শরীর সহ্য করতে হলে নিজেকেও তো হাতি বানাতে হবে, তাই না? না হলে তো আমি গুড়গুড় হয়ে যাব তোর ভারে। ইস, কি লজ্জাজনক কথা। ইজান ভাই এত লাগাম ছাড়া কেন? অনুজা বলে উঠল, মোটেও আমি হাতি না। 55 কেজি ওজনে নিশ্চয়ই কেউ হাতি হয়ে যায় না। মোটেই হ্যাঁ। নিজের ওজন বুঝবি কিভাবে? বুঝবো তো আমি। বাইদা মেঠো পথ। ঘুম ভালো হয়েছে? অনুজা মাথা নাড়িয়ে সায় জানালো। ইজান লোকটা সাংঘাতিক, সে আগেই জানতো, কিন্তু তার জানা অজানার আরও নতুন তথ্য যোগ হচ্ছে। অনুজা ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে বিছানা থেকে নামতে গিয়ে শাড়িতে পা বেঁধে পড়তে নিলে ইজান পিছন থেকে তড়িঘড়ি করে অনুজার কোমর পেঁচিয়ে ধরল। পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল। হঠাৎ পুরুষালী হাতের স্পর্শে কিঞ্চিত কেঁপে উঠল অনুজা। ইজান হয়তো অনুজার অস্বস্তি বুঝতে পেরেছিল। হাতটা সরিয়ে নিয়ে বলল, একটু দেখে চলতে পারিস না? পড়ে গেলে বেড টেবিলের কোনায় লেগে রক্তারক্তে অবস্থা হতো। অনুজা ইজানের কথায় কিছুটা স্বাভাবিক হলো, কিন্তু পা বাড়াতে গিয়ে লক্ষ্য করলো তার শাড়িটা খুলে মেঝোতে লুটোপুটি খাচ্ছে। এবার সে অসহায় দৃষ্টিতে ইজানের দিকে তাকলো। তা দেখে ইজান মাথায় হাত রেখে বলল, নিজেই দেখ, মেয়ে মানুষ কত প্যারা দেয়। এই জন্যই বিয়ে করতে চাইছিলাম না। শাড়ি কিভাবে খুললো?
শাড়িটাও ঠিকভাবে সামলাতে পারিস না? আমার 1 ডজন বাচ্চা কাচ্চাকে কে সামলাবে বলতো? আমি তো ভেবেই কোমায় চলে যাচ্ছি। অনুজা হতাশ। সে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায় ধপ করে বিছানায় বসে পড়ল। এখন পাগলের পাল্লাই পড়ল সে। মোটে বিয়ে করবে না, আবার এখন 1 ডজন বাচ্চার স্বপ্ন দেখে। চিন্তায় ইজানের কপাল দুটো ভাঁজ পড়ল। যেন শাড়ি খুলে যাওয়া নিয়ে সে বড়ই চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। ভাবাভাবির শেষে শুধালো, শাড়ি পরতে পারিস? না। ইজান ইউটিউব ঘেটে শাড়ি পরা ভিডিও অন করে অনুজার হাতে দিল। তারপর নিজে ফ্রেশ হতে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ভিডিও বেশ কয়েকবার মনোযোগ দিয়ে দেখলেও শাড়ি পরাটা পরবে না ঠিকঠাক পরতে পারল না অনুজা। হাঁটতে গিয়ে পায়ে বেঁধে যাচ্ছে, পা বাড়িয়ে সামনে আগাতে পারছে না। অনুজা নিজের ভুল বুঝতে পারল না। অতপর হতাশ হয়ে বসে রইল। তার জীবন হতাশায় ছেয়ে গিয়েছে। যেখানে যাচ্ছে, যেটাই করছে, সবেতেই হতাশা। ইজান ওয়াশরুম থেকে বেরিয়ে অনুজাকে বিষণ্ণ বদনে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? শাড়ি ঠিকঠাক পরতে পেরেছিস? প্রত্যুত্তরে অনুজা বলল, না, কোথায় যেন ভুল হচ্ছে, পায়ে বেঁধে যাচ্ছে হাঁটতে গেলে। ইজান টাওয়াল দিয়ে ভেজা মুখ মুছে দরজায় খুলে বাইরে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, দেখি, আম্মাকে পাঠাচ্ছি। ফাতেমা বেগম রান্না করছেন। তার পাশে বড় মেয়ে মুশফিকা বসে বকবক করে যাচ্ছে। তার কথাই বিষয়বস্তু হলো, একমাত্র মেয়েকে রেখে কিভাবে তারা ছেলের বিয়ে দিতে পারলো। কত শখ ছিল ভাইয়ের বিয়ে নিয়ে। ফাতেমা বেগম বারবার বুঝিয়েও মুশফিকাকে থামাতে পারলেন না। তাই হতাশ হয়ে রান্না বান্নার কাজে মনোযোগ দিলেন। কিচেনে ইজানের উপস্থিতি চোখে পড়া মাত্রই হৈ হৈ করে উঠল মুশফিকা। ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, এভাবে আমাকে পর করে দিলি তোরা? কত ইচ্ছে ছিল ভাইয়ের বিয়েতে কত সাজগোজ করব, আনন্দ মজা করব, সে সব কিছুই তো হলো না। আর বিয়ের কথাটা পর্যন্ত আজ সকালে জানলাম। তোরা আমার সাথে প্রতারণা করেছিস, আমার ইচ্ছেতে জল ঢেলে দিয়েছিস। মুশফিকার চোখ ভিজে উঠল। সে সত্যিই দুঃখ পেয়েছে তার ভাইয়ের অপ্রত্যাশিতভাবে হঠাৎ বিয়েতে। ইজান মুশফিকাকে কিছুই বোঝাতে গেল না। ফাতিমা বেগমের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। ফাতিমা বেগম ছেলের অসহায়ত্ব বুঝলেন। মেয়েকে দ্বিতীয়বারের মতো সবটা বুঝিয়ে বললেন। ইজান ইতস্তত করে বলে উঠল, আসলে পায়ে বেঁধে অনুজার শাড়িটা খুলে গিয়েছে, যদি একটু পরিয়ে দিয়ে আসতে। মুশফিকা মুচকি হাসছে। ইজান যেন আরো লজ্জায় পড়ে গেল। মুশফিকা বলল, সে কি রে, আগে বলবি না? দেখি সর, আমি যাচ্ছি। ভাইয়ের বউ দেখবো না নাকি? তোদের মতো নিষ্ঠুর না। ওর জন্য আসার সময় একটা ছোট্ট চেন নিয়ে এসেছি। বলতে সময় নিল। উৎফুল্ল চিত্রে অনুজার কাছে যেতে সময় নিল না মুশফিকা। সে একটু আবেগী, কিন্তু মনটা বড্ড সরল, কোনো প্যাচগোছ নেই। মুশফিকা চলে যেতেই ইজান মন খারাপ করে মায়ের উদ্দেশ্যে বলল, বুবু খুব দুঃখ পেয়েছে তাই না? বাবা কাজটা মোটেও ঠিক করেননি, ভাবার জন্য একটু সময় দেননি। লোকের কথায় বাবা কবে থেকে এত কান দিতে শিখলেন আম্মা? আমি নিজেও জানি না বাবা, এত বুদ্ধিমান একজন মানুষ অবুঝের মতো কাজ কিভাবে করলেন আমি বুঝতে পারি না। কিন্তু বাবা, জীবন হচ্ছে স্রোতের মতো, যখন যেদিকে বয়ে চলবে সেদিকেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে মুখ থুবড়ে পড়তে হয়। আমি জানি বিয়ে করার মতো মানসিকতা তোদের কারোই ছিল না, কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটা তো মেনে নিয়ে মানিয়ে চলতে হবে, তাই না? ইজান শুকনো কণ্ঠে প্রত্যুত্তরে বলল, জি আম্মা। অনুজা। মুশফিকার উপস্থিতি এবং কণ্ঠস্বরে অনুজা আর একটু গুটিয়ে নিল নিজেকে। মুশফিকা ধপ করে অনুজার পাশে বসে পড়ল, শুধালো, তারপর কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো চলছে আলহামদুলিল্লাহ। তা এইভাবে জড়সড় হয়ে বসে কেন? শাড়ি খুলে গিয়েছে বুঝি? এসো আমি পরিয়ে দিচ্ছি। মুশফিকা অনুজাকে শাড়ি পরিয়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে এসো, বেশ বেলা হয়েছে। অনুজা নিঃশব্দে ওয়াশরুমে চলে গেল। অনুজা যেতেই মুশফিকা বসে রইল না। স্বভাব সুলভ ভাইয়ের অগোছালো বিছানা গুছিয়ে রাখলো। ইজানের এলোমেলো করে রাখা ড্রেসিং টেবিল সুন্দর করে গুছিয়ে দিল। বেড টেবিলের উপর রাখা ফুলদানিটা বেঁকেছিল, সেটাও সঠিক জায়গায় রেখে দিল। জানালার গ্লাস সরিয়ে পর্দা টানিয়ে দিল।
ফ্রেশনার দিয়ে পুরো রুমে স্প্রে করে নিল। বেলকনির দরজা খুলে দিতেই আটকে থাকা সকালের তরতাজা রোদ রুমে ঢুকে পড়ল। আলোকিত হয়ে উঠল পুরো রুম। অনুজা ওয়াশরুম থেকে এসে দেখলো মুশফিকা একটু একটু করে সব গুছিয়ে রাখছে। অনুজার একটু খারাপ লাগলো। তার গোছানো উচিত ছিল, সে এমনিতেই খুব গোছানো এবং পরিপাটি স্বভাবের মেয়ে, কিন্তু নতুন জায়গায় এসে নিজের করণীয় সব কিছু এলোমেলো করে ফেলেছে। মুশফিকাকে কিছু বলতে কেউ বলো না, সবে এসে নিশ্চয়ই ননেশকে বলা উচিত হবে না। আপনি কেন গোছালেন? আমি নিজেই ঠিক করে নিতাম। অনুজার অস্বস্তি হয়তো মুশফিকার নজর পড়ল, মিষ্টি হেসে পড়ল, তুমিই তো করবে, আজ আমি করে দিলাম। আজ তো গরু আমার ভাই পুরো রুমটা অগোছালো এলোমেলো করে রেখেছে। আমি এলে গুছিয়ে দিয়ে যাই, নইলে আম্মা অথবা জমিলার মা গুছিয়ে যান। এত বড় ছেলে, তার রুমে নাকি অন্য কাউকে গুছিয়ে দিতে হয়। কোনো কথা হলো? মুশফিকা একা একাই কথা বলে যাচ্ছে। অনুজা চুপচাপ শুনছে। মুশফিকার সাথে অনুজার যেদিন প্রথম দেখা হয়েছিল, হঠাৎ করে ফাতেমা বেগম মেয়ে এবং নাতনিকে নিয়ে ওদের ফ্ল্যাটে এসে পড়েছিলেন। অনুজা তখন সবে স্কুল থেকে এসে কোনো রকম গোসল করে ড্রয়িং রুমে টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে ভাত নিয়ে বসেছিল। কলিং বেলের শব্দে অনুজার ছোট বোন আনিশা গিয়ে দরজা খুলে দিয়েছিল। ফলে অপ্রত্যাশিতভাবে অনুজা সেদিন বড্ড লজ্জাজনক অবস্থায় পড়ে গিয়েছিল। আইরিন রহমান বাড়িওয়ালি ও তার মেয়ের আগমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন আপ্যায়নে। আর অনুজা লজ্জা ঢাকতে লজ্জা পাওয়ার প্রধান কারণ হচ্ছে সে বাসে পরা ঢোলা টি শার্ট প্লাজো পরা ছিল। সদ্য গোসল করার কারণে তার কোমর সমান লম্বা চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ে সোফার কভার ভিজে যাচ্ছিল। সব মিলিয়ে সেদিন সে বাইরের মানুষের সামনে দারুণ লজ্জা পেয়েছিল। কিন্তু মুশফিকা অনুজার অস্বস্তি বুঝে হেসে দিয়ে বলেছিল, এত অস্বস্তি লজ্জার কিচ্ছু নেই, তোমার বয়সে এমন কত হয়েছে, লজ্জা পেতে হবে না, তুমি আরাম করে খাও কেমন। অপরিচিত মুশফিকার ব্যবহারে মুগ্ধ হয়েছিল অনুজা। এরপর থেকে মুশফিকা অনুজার মধ্যে ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। মুশফিকা শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি আসলেই অনুজাকে খুঁজত, আর অনুজাও মুশফিকার সঙ্গ উপভোগ করত। মুশফিকার ছোট মেয়েটাও অনুজাকে খুব পছন্দ করত। মুশফিকা লকেট সহ একটা চিকন স্বর্ণের চেন অনুজার গলায় পরিয়ে দিয়ে বলল, বাহ, সুন্দর লাগছে তো, চলো এবার সকালে ব্রেকফাস্ট করে নিই। বেশ বেলা হলো তো, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। অনুজা নিঃশব্দে মুশফিকাকে অনুসরণ করে চলল। অনুজার মাথায় বড় করে আঁচল তুলে দিয়েছে মুশফিকা। হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি আর গলার চিকন চেনে অনুজাকে আরেকটু বড় করে তুলেছে ইজানের চোখে। অনুজার সকালের নতুন রূপে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল। অস্বীকার করতে পারল না তার ষোড়শী দারুণ সুন্দর। কি সুন্দর গোলুমোলো বারবি ডলের মতো লাগছে। মন চাইছে টপটপ দুগালে দুটো চুমু এঁকে দিই। ইজান মনের কথাই নিজে অবাক হয়ে গেল। কি ভাবছিল সে? যা, অনুভূতিগুলোতে লাগাম টানতে হবে, না হলে ঘোর বিপদ। বিছানার উপর এক গাদা শপিং ব্যাগ, সবটাতেই কিছু না কিছু আছে। মুশফিকা উৎফুল্ল চিত্রে এক এক করে অনুজাকে সব খুলে দেখাচ্ছে। অনুজা বিরস বদনে চুপটি করে বিছানার এক কোণে বসে আছে। ব্যাগগুলো পাঁচটাতে সুতি 3 পিস, একটাতে দুটো আবায়া, আরেকটাতে দুটো শাড়ি, আর শেষের ব্যাগ দুটোতে 2 জোড়া পায়ের জুতা। এক এক করে অনুজাকে বুঝিয়ে দিচ্ছিল মুশফিকা। সে সকালবেলায় ব্রেকফাস্ট সেরে ইজানকে নিয়ে বেরিয়েছিল শপিংয়ের উদ্দেশ্যে। অনুজা গতকাল থেকে এক শাড়ি পরে আছে। ওদের বাসা থেকে জামা কাপড় না এনে নতুন বইয়ের জন্য নতুন পোশাক কিনে আনাটাই সে উত্তম মনে করেছে। মুশফিকা অনুজার উদ্দেশ্যে বলল, পছন্দ হয়েছে অনুজা? নিজের পছন্দের নিয়ে এলাম, এরপর থেকে তুমি পছন্দ করে কিনে নিও কেমন। অনুজা প্রত্যুত্তরে শুধু মাথা দুলালো, অর্থাৎ তার পছন্দ হয়েছে। হঠাৎ ফাতিমা বেগম এসে বলেন, হয়েছে দেখানো, দুপুরের খাবার সময় হয়ে গেল, এখনো অনুজার গোসল হলো না। তুই বক বক পরে করিস, ওকে গোসলে পাঠা। মুশফিকা সায় জানিয়ে বলল, হ্যাঁ তাই তো অনুজা, এখান থেকে এই লাল রাঙা কামিজ সেটটি নিয়ে যাও, তোমাকে ভালো লাগবে। নতুন বউ লাল রং না পরলে চলে। অনুজা বিনা বাক্য পেয়ে মুশফিকার বেছে দেওয়া পোশাকটি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। মুশফিকা মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা,
তাহলে আগামীকাল অনুষ্ঠান সেরে ফেলো। ওর 2 দিন বাদে পরীক্ষা, পরে তো পরীক্ষা বেঁধে যাবে। শুধু যাদের না বললেই নয়, তাদের নিয়ে অনুষ্ঠান সমাপ্ত করবে। ওদের বিয়ে হয়েছে অনেকেই জানে না। দেখা গেল ওদের দুজনকে একসাথে দেখে আবার কে কি বলে বসবে। ফাতিমা বেগম মেয়ের কথায় সম্মতি জানিয়ে বলেন, আচ্ছা, 2 দিন বাদে মেয়েটার পরীক্ষা, অথচ গোটা একটা রাত দিন চলে গেল, এখনো বই হাতে বসতে পারলো না। তুই এক কাজ করিস, দুপুরে খাওয়া দাওয়া শেষে ওদের বাসা থেকে বইগুলো নিয়ে আসিস। আচ্ছা আম্মা, তা ইজান কোথায়? দেখছি না যে। বাবুকে নিয়ে ছাদে গিয়েছে। ও, অনুজা বেশ সময় নেই গোসল করলো। গতকাল সন্ধ্যা থেকে জীবনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তার ক্ষয়ক্ষতি হিসেবে চেহারাতেও বেশ পরিবর্তন এসেছে। চোখের নিচে হালকা কালো হয়ে গেছে, মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে। অনুজা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মুশফিকা তখনও বসে আছে। অনুজাকে দেখে মুশফিকা বলে উঠল, ড্রেসিং টেবিলের বাম কর্নারের তাকে তোমার সব কসমেটিক্স আমি সাজিয়ে রেখেছি, গেলেই পাবে। অনুজা ছোট্ট করে জবাব দিল, আচ্ছা। গতকালের পর থেকে ইজান রমিজউদ্দিনের দিকে চোখে চোখ রাখতে লজ্জা পাচ্ছে। কেমন যেন অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। খাবার টেবিলে যখন পিনপতন নীরবতা বিরাজ করছে, তখনই রমিজউদ্দিন বলে উঠলেন, বিকালে আমাদের সাথে বেরিয়ে তো ইজান। ইজান কিছু না বলেও মুশফিকা জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা হয়েছে আব্বা? কোথায় যাবে তোমরা? রমিজউদ্দিন বলেন, না, সেরকম কিছু না, কিছু কেনাকাটা করা দরকার, তাই যাওয়া প্রয়োজন। ইজান ছোট্ট করে বলল, আচ্ছা যাব। দুপুরে খাওয়া দাওয়ার পরে অনুজা চুপচাপ বসেছিল রুমে। হঠাৎ মুশফিকা এসে ব্যাগ ভর্তি বই খাতা অনুজার সামনে রাখলো। সে এতগুলো বই আনতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে। বেড টেবিলের ওপর রাখা জগ থেকে এক গ্লাস পানি ভরে ঢকঢক করে গিলে ফেলো। তারপর অনুজার উদ্দেশ্যে বলল, একটা দিন তো গেল হেলাফেলা করে, আর সময় নষ্ট করে কাজ নেই। তুমি বরং পড়তে বসো, কাল থেকে কোচিংয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আপু আম্মু কেমন আছে? অনিশা আরিশা ওরা ভালো আছে? মা ভাই বোনেদের কথা বলতেই অনুজার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছিল। একটা দিন অতিবাহিত হতে যাচ্ছে, অথচ মা ভাই বোনেদের সে দেখেনি। মুশফিকা অনুজার কাঁধে হাত রেখে বলল, সবাই ভালো আছে। ওরা কাল সবাই আসবে তো, কাল ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করবে আম্মা। কাল কিছুটা সময় হয়তো পড়ার সময় পাবে না, আর সময় নষ্ট করে কাজ নেই। তুমি বরং পড়তে বসো, আমি বাবুর কাছে যাচ্ছি। আর হ্যাঁ, দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা আপু। অনুজা মনোযোগ দিয়ে পড়া শুরু করলো। পড়তে পড়তে বিকেল হয়ে গিয়েছে। অনুজা এবার চেয়ার টেবিল ছেড়ে উঠলো। একটু হাঁটাহাঁটি করা দরকার, কোমর লেগে আসছে। এমন সময় দরজার ওপাশ থেকে মুশফিকার কণ্ঠ শোনা গেল। অনুজা। অনুজা দরজা খুলে দিল, কিন্তু মুশফিকার দিকে তাকিয়ে চমকে উঠল। মুশফিকার পাশে দাঁড়িয়ে আছে অনুজার একমাত্র বেস্ট ফ্রেন্ড ইসরাত। অনুজা গিয়ে জড়িয়ে ধরল ইসরাতকে। মুশফিকা দুই বান্ধবীকে একা ছেড়ে মুচকি হেসে বেরিয়ে আসলো। এখন সময় ওদের, সেখানে তার না থাকাটাই বেটার। গতকালও তো কোচিংয়ে দেখা হয়েছিল, ফোনেও কিছু বললি না। বুঝলাম না, এক রাতের মধ্যে বিয়ে কী করে হয়? শ্বশুরবাড়িতেও চলে আসলি। ইসরাতের একের পর এক প্রশ্ন বাক্যে অনুজা বলল, তুই শান্ত হয়ে বস, বলছি সব। তুই চুপ থাক, একমাত্র বেষ্টুর বিয়ে, আর আমি কিছুই জানতে পারলাম না? এত নিষ্ঠুর হতে পারলি কি করে? আজ যদি তোর খোঁজে না আসতাম, জানতেই পারতাম না মহারানী বিয়ে করে সংসার শুরু করে দিয়েছে। অনুজা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি নিজে কি জানতাম? বিয়ের কিছুক্ষণ আগেও জানতাম না আমার বিয়ে হবে। এক দমকা হওয়ায় জীবনটা কেমন উল্টে পাল্টে দিল। জানানোর সুযোগটাই তো পেলাম না। প্লিজ ভুল বুঝিস না। অনুজার কথা শুনে ইসরাত নড়ে চড়ে বসলো। রহস্যের গন্ধ পাচ্ছে। সে এমনিতেও থ্রিলার প্রেমী। দুই হৃদয়ের মাঝখানে দুটো ভাঁজ ফেলে শুধালো, সবটা বলতো, রহস্য রাখিস না। কি হয়েছিল? আন্টির মন খারাপ দেখলাম। অনুজা ফের দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো তার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। সব শুনে ইসরাতের মুখ থমথম হয়ে গেল। বলল, লোকের কথাই এভাবে কান দেওয়া মোটেও উচিত হয়নি। এখন মানুষ এতটাও বোকা আছে নাকি? কিন্তু অনুজা, ব্যাপারটা যদি সত্যিই প্রেম হতো, তাহলে কিন্তু তোদের অনাকাঙ্ক্ষিত বিয়েকে প্রেমদণ্ড হিসেবে আখ্যায়িত করা যেত। প্রেম করার দায়ে দণ্ডিত দুজন নরনারী,
তা আমাদের দুলু কোথায়? কি জানি কোন চিপায় গিয়ে বসে আছে। ইসরাত অনুজার কানে ফিসফিসিয়ে বলল, তবে যাই বল, বাড়িটা কিন্তু বেশ সুন্দর। এমন কাউকে পেলে আমাকেও জানাস, আমি এমনিতেই রাজি হয়ে যাব। বুঝলি, সিঙ্গেল জীবন পানসে লাগে রে। ইসরাতের মুখ হাসি হাসি ভাব। অনুজা স্বস্তির শ্বাস নিল। যাক, বেস্টুর রাগ ভাঙানো গিয়েছে। তবে ইসরাত একমাত্র বেস্ট ফ্রেন্ড অনুজার, আর অনুজাও ইসরাতের একমাত্র বেস্ট ফ্রেন্ড। দুজনের বন্ধু তো সে ছোট্টবেলা থেকে। কিচেনে মেহমানের জন্য নাস্তা বানাচ্ছিল মুশফিকা। ফাতেমা বেগম বাবুকে নিয়ে তার ভাইয়ের বাসায় গিয়েছেন। রমিজউদ্দিন, ইজান কেউই বাসায় নেই। হঠাৎ কলিং বেল বেজে উঠল। প্যানে নুডলস, আরেক চুলায় দুধ জাল হচ্ছে চায়ের জন্য। যে কোনো সময় দুধ উতলে উঠতে পারে। এই মুহূর্তে এক পাও কিচেন থেকে সরানো যাবে না। অগত্যা মুশফিকা জামিলার মাকে ডেকে বলতেই তিনি গিয়ে দরজা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে জামিলার মায়ের হাসি প্রশস্ত হলো। পৃথিবীর আরেকটা ভালো মানুষ তার সম্মুখে। ভদ্রলোক নিজেই জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন খালা? ওয়ালাইকুম সালাম। আছি আল্লাহর রহমতে ভালা। আব্বাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভদ্রলোক ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বাড়ির সবাই কোথায়? এত নীরব কেন? আফা, ভাইজান ইজহান আব্বা বাড়িতে নাই। নতুন বউটার বান্ধবীর সাথে গপ্প করে। আর মুশফিকা আম্মাই কিচেনে কি যেন বানায়। প্রত্যুত্তরে বাড়ির সবার অবস্থান বিশ্লেষণ করে জামিলার মা লম্বা শ্বাস নিলেন। ভদ্রলোক বলেন, ও আচ্ছা, বুঝেছি। বাবু কোথায়, ঘুমাচ্ছে নাকি? না, আফা বাবুরে নিয়ে উনার ভাইয়ের বাসায় গিয়েছেন। ভদ্রলোক অস্বস্তি বোধ করছেন। এই মুহূর্তে তার এক দৌড়ে কিচেনে চলে যাওয়া উচিত, কিন্তু জামিলার মায়ের জন্য যেতে পারছেন না। কি থেকে কি ভাববেন ইতস্তত বোধ করে বলেন, আচ্ছা, আমি তাহলে অপেক্ষা করি, আপনি তাহলে যান। আম্মারে খবর দিব? না থাক, আমি অপেক্ষা করছি। জামিলার মা ড্রয়িং রুম ছাড়তেই ভদ্রলোক তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে হেঁটে কিচেনে ব্যস্ত হাতে রান্না করা যুবতী রমণীকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। রমণীর বুঝতে বাকি রইল না কার আগমন। অজান্তেই মুখের কোণে এক টুকরো সুখের হাসি ফুটে উঠল। আহ, কি করছো? কেউ দেখে ফেললে কি ভাববে? ছাড়ো তো। মুশফিকা কপট রাগ দেখে কথাগুলো বলেও ভদ্রলোকের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। তার পুরুষালী হাতের বাঁধন আর একটু শক্ত হলো। অর্ধলগ্ন ঘাড়ে মুখ গুজে মোহনীয় কণ্ঠে বলে উঠল, বউ গো, কি নিষ্ঠুর তুমি! গত 8.5 ঘন্টা ধরে আমাকে ছেড়ে রয়েছ, অথচ একটাবার খবর পর্যন্ত নিলে না। শালাবাবু বউয়ের কোলে আরামে ঘুমাচ্ছে, অথচ আমাকে একা করে তুমি চলে আসলে। এটা কি ঠিক হলো? মুশফিকা মুখ ঘুরিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখল তার মানুষটার মুখটা চুপসে গিয়েছে। মুশফিকা চিন্তিত স্বরে শুধালো, খাওনি তাই না? এত অবুঝ কেন আহিদ? সকাল দুপুর নিশ্চয়ই না খেয়েছিলে। প্রতি উত্তরে আহিদ বুঝল বালকের নাই বলল, খাবো কেন? তোমাকে ছাড়া কখনো খেয়েছি আমি? দিব্যি ছিলে, একটা খোঁজ পর্যন্ত নাওনি। মানুষটার ভালোবাসা যেন দিনে দিনে বেড়ে চলেছে। সেই 5 বছরের পরিণয়, অথচ আহিদার আচরণে মনে হয় নিউলি ম্যারিড কাপল। অনুতপ্ততাই ছেয়ে গেল মুশফিকার শ্যামবনের মুখখানা। নরম স্বরে বলল, সরি গো, একটু ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, নতুন বউ বাড়িতে। বিগত 8.5 ঘন্টা আমাকে ছাড়া থেকেছ। দুবেলা খাওয়ার সময় তোমার মায়াময় মুখখানা দেখার থেকে আমাকে বঞ্চিত করেছ। এখন ফটাফট 800টা চুমু দাও। তোমাকে না দেখে মুখটা দেখো কেমন শুকিয়ে গিয়েছে। আহিদার আবদার শুনে মুশফিকার চোখ যেন কটর থেকে বেরিয়ে আসবে। অবাক স্বরে বলল, 28টা? অবশ্যই, 8.5 ঘন্টায় 850টা হয়। তোমার কথা ভেবে 50টা ছেড়ে দিলাম। এখন কথা না বাড়িয়ে ফটাফট চুমু দাও তো, আমার সহ্য হচ্ছে না। চার নাস্তাটা দিয়ে আসি, এরপর দিব, ঠিক আছে? আহিদ নাছর বান্দা, তার এক কথা। আগে চুমু, পরে যাবা। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ বেবি। দাঁড়াও। বলে ফটাফট মুশফিকার পুরো মুখে কমপক্ষে 20টা চুমু এঁকে দিয়েই তবে সে ক্ষান্ত হয়েছে। অন্যদিকে মুশফিকা যেন কেঁদেই ফেলে। আহিদ মুশফিকার করুণ মুখশ্রীর দিকে তাকিয়ে পুনরায় আরেকটা চুমু দিয়ে দুষ্টু হেসে বলল,
কাঁদে না ডার্লিং, এটা তোমার একমাত্র জামাইয়ের ভালোবাসা। বরং শুক্রিয়া আদায় করো, আমার মতো এত ভালো একজন মানুষ পেয়েছো। মুশফিকা আর কথা বাড়ালো না। দ্রুত ট্রেতে নুডলস, 4 কাপ আলুর পাকোড়া সাজিয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল আহিদের থেকে। কি ভয়ঙ্কর পুরুষ! তার রোমান্টিক অত্যাচারে বেচারা মুশফিকার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে।